দর্শক, মহান জাতীয় সংসদে বাংলাদেশের ৪৯তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আহামা মুস্তফা কামাল। আমরা এতক্ষণ ছিলাম সেখানে, আবারও আমরা যাব বাজেট অধিবেশনে। তবে এই সময় বাজেট ঘোষণার নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ এম আকাশ, ব্যবসায়ী নেতা মীর নাসির হোসেন। এম আকাশ এবং মীর নাসির হোসেন, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে একাত্তর অর্থযোগে, একাত্তরের বিশেষ আয়োজনে। বাজেট ঘোষণা হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনছিলেন। আর শুরুতেই এম আকাশ, আপনার কাছে আসতে চাই, কেমন মনে হচ্ছে এবারের বাজেট? মীর নাসির হোসেন, আমাকে শুনতে পাচ্ছেন? মীর নাসির হোসেন, ব্যবসায়ীদের জন্য বাজেটটি কেমন হলো? বাজেট ঘোষণা শুরু হয়েছে, আপনি নিশ্চয়ই শুনছিলেন। ব্যবসায়ীদের যে চাহিদা ছিল এই সংকটময় সময়ে, কতটুকু সেই চাহিদার ফিল আপ হচ্ছে বা পূরণ হচ্ছে? আমরা তো একটা বিপর্যস্ত পরিস্থিতিতে এবার বাজেট, এই বাজেটটা মূলত পুনর্বাসনের বাজেট। কিন্তু আমরা দেখেছি যে অর্থনৈতিকতার বাইরে সরকার আসতে পেরেছে এমন বছর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আমি ঠিক বুঝি না আর কি, আমি অর্থনীতিবিদ নই, কিভাবে এটা অ্যাচিভ জানি না। ব্যবসা বাণিজ্যের যে প্রবন্ধনাগুলি দরকার ছিল সেগুলি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, সেগুলি বাস্তবায়ন এবং অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টায় যে সহায়তা, তার অন্যতম দিক হচ্ছিল সরকারের রাজস্ব বৃদ্ধি করে বাজেটের যে ঘাটতি সেটা পূরণ করা। বাজেটের ঘাটতি বেড়ে গেছে মূলত কারণেই, এবং যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে রাজস্ব ব্যয় ৩,৩০,০০০ কোটি টাকা, এটা বাস্তবায়ন সম্ভব কিভাবে হবে আমি বুঝি না। তাই অর্থায়নের যে ঘাটতিটা থাকবে সেটা পুরো কিভাবে হবে। সরকার এই বর্তমান অর্থ বছরে ব্যাংকিং খাত থেকে ৪৭,০০০ কোটি টাকা নেওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে ৮০,০০০ কোটি টাকার উপরে গ্রহণ করেছে। এই বাজেটে আমি যতটুকু দেখলাম যে ৮৫,০০০ কোটি টাকার উপরে এই বছর ব্যাংক থেকে নেওয়ার কথা। এমনিতে ব্যাংকিং খাত কিন্তু নাজুক হয়ে দীর্ঘদিন। তারপরে সরকারের যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে মূলত ব্যাংকিং খাত থেকে ঋণ হিসেবে আসবে, কিছু কিছু ক্ষেত্রে সরকারের রিফাইন্যান্সিং আসবে। যদি আমরা সংক্রমণ পরিস্থিতিকে একটা পর্যায়ে নিয়ে আসতে পারি তখন চাহিদা বাড়বে, কারণ অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে শিল্প, বাণিজ্য, কৃষি, ক্ষুদ্র প্রান্তিক শিল্প সমস্ত আপনাকে পুনরুজ্জীবিত করতে হবে, কারণ কর্মসংস্থান আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ বর্তমান মুহূর্তে। কারণ ইতিমধ্যে করোনার কারণে অনেক মধ্যবিত্ত মানুষ দরিদ্রে পরিণত হয়েছে, দরিদ্র মানুষ কত দরিদ্রে পরিণত। ২১% যেখানে ছিল হলো দারিদ্র্যের হার, সেটা বেড়ে ৩৫%-এর উপর চলে গেছে বলে অনেকে বলছেন। ৩ থেকে ৩.৫ কোটি লোক দারিদ্র সীমার মধ্যে চলে এসেছে। এদেরকে আমরা সোশ্যাল সেফটি নেট, আমি যতটুকু দেখলাম সোশ্যাল সেফটি নেটের পরিধি বেশ বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু শুধু সোশ্যাল সেফটি নেট বা ত্রাণ দিয়ে তাদেরকে রক্ষা করার সম্ভাবনা হবে না।
কারণ গ্রামীণ অর্থনীতি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার দিকে চলে গেছে। কারণ যারা বাইরে থেকে বৈদেশিক মুদ্রা প্রেরণ করতেন দেশে, সেই কর্মজীবী মানুষ মধ্যপ্রাচ্যে যে তেলের দাম কমে যাওয়ার ফলে এবং এই মহামারীর জন্য প্রচুর লোক ফেরত আসছেন এবং বৈদেশিক আয়ের জায়গাটা আমার মনে হয় সংকুচিত হবে। জি, মীর নাসির হোসেন আপনি আছেন আমাদের সাথে, আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে এম আকাশ আছেন, অর্থনীতিবিদ এম আকাশ, আপনার কাছে একটু আসতে চাই। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই বাজেট ঘোষণা শুরু হয়েছে, আপনি নিশ্চয়ই শুনছিলেন। আপনার কাছে কেমন মনে হচ্ছে এবারের বাজেটটি? যতটুকু শুনলেন, অর্থনীতি পুনরুদ্ধারের দিক নির্দেশনা কতটুকু স্পষ্ট মনে হলো? প্রথমত, এবারে বাজেটের যে সাইজ, যেটা প্রস্তাবিত সাইজ, সেটা আমরা জানি 5,56,978 কোটি টাকা। আগে মানে যে বছর আমরা পার হয়ে আসলাম সেই বছর আমরা প্রস্তাব করেছিলাম 5,31,000 কোটি টাকা। তার মানে খুব বেশি কিন্তু বাজেট বাড়লো না। প্রস্তাব আকারে যদি দেখি তাহলে এটা 4 to 5% বাড়লো মাত্র। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে সরকারের বেশি টাকা হয়তো হাতে নাই, প্রয়োজন যা সেই পরিমাণ টাকা তার হাতে নেই। এমনি দেখেন আপনি, বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশন 13 লক্ষ কোটি টাকার বাজেট করার প্রস্তাব দিয়েছিল। ওটা হয়তো একটু অবাস্তব, কিন্তু 5,31,000 থেকে 5,56,000 এটা খুব বেশি কিন্তু বাড়তি না প্রয়োজনের তুলনায়। সেকেন্ডলি আমি বলবো যে এইটুকু 5,31,000 কোটি টাকা কিভাবে অর্থায়ন হবে, এটার ব্যাপারে কেউ কেউ বলেছেন, মির্জা আজিজ বলেছেন, বিশেষ করে আমি দেখলাম অলরেডি বলেছেন যে রেভিনিউ প্রজেকশন যেটা আছে সেই প্রজেকশন অনুযায়ী অর্থ তোলা সম্ভব হবে না এবং রেভিনিউ শর্টফল হবে। রেভিনিউ শর্টফল হলে বাজেটের অর্থায়নের আর দুটো উপায় থাকে। একটা হলো লোন ফ্রম ব্যাংক, সেখানে অলরেডি সরকার লোন নিতে গিয়ে দেখেছে যে লোন পাওয়া যাচ্ছে না, সেই জন্য উল্টা সরকারকে বাংলাদেশ ব্যাংকের কাছে যেতে হয়েছিল এবং বাংলাদেশ ব্যাংক তখন রিফাইন্যান্সিং স্কিমে কিছু টাকা, ওদের টাকাই কিছু আবার ওদেরকে ফেরত দিয়েছে। দেওয়ার পর এখন ওরা ঋণ যদি দেয় দিতে পারবে। সুতরাং এই বছর তাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে এরকম কোনো ধারণা আমি করতে পারছি না। তাহলে আর কি থাকে? বাংলাদেশ ব্যাংকে বলতে পারে টাকা ছাপাও, কিন্তু টাকা ছাপানো বিপজ্জনক। আরেকটা থাকে সেভিং সার্টিফিকেট, সেখান থেকে যদি কিছু লোন নেয়। এই ট্র্যাডিশনাল পদগুলো যথেষ্ট নয়। আর থাকে ফরেন এইড। ফরেন এইডের জন্য বাংলাদেশ ব্যাংককে বা বাংলাদেশ গভর্নমেন্টকে প্রচুর দর কষাকষি করতে হবে, যেহেতু তারা এখন লো ইনকাম কান্ট্রি আর নেই, মিডিয়াম ইনকাম কান্ট্রি হয়ে গেছে। সুতরাং তাদের রেট অফ ইন্টারেস্টও বেশি হবে। সুতরাং বাজেটের এবার প্রধান প্রবলেম হবে অর্থায়ন। এম আকাশ, সাধারণ মানুষের কর্মসংস্থান এবং জীবিকা সবচেয়ে ঝুঁকিতে পড়েছে এই করোনা কালে। তাদের জীবন ও জীবিকার জন্য যথেষ্ট প্রতিশ্রুতি কি দেখতে পেয়েছেন? কতগুলো ভালো প্রতিশ্রুতি দেখতে পেয়েছি, সেগুলো আগে একটু বলিনি। যেমন একটা আমি দেখলাম, এটা আমি দেখতে পেয়েছি বলছি মানে খবরের কাগজে দেখতে পেয়েছি, কারণ আমি বাজেট বক্তৃতাটা খুঁজলাম ইয়েতে ওয়েবসাইটে গিয়ে, কিন্তু আমি ওয়েবসাইটে কোনো বাজেট বক্তৃতার কপি এখন পর্যন্ত দেখিনি। মানে অবশ্য আমি ঢুকে গেছি এখন টেলিভিশনের প্রোগ্রামে, তার আগে কিছুক্ষণ আগে আমি খুঁজে পাইনি। লেখা আছে যে ইন ইংলিশ প্রিন্ট পাওয়া যাবে। যাই হোক, যদি আমি ধরে নিই যে প্রথম আলোতে যেই প্রেডিকশন গুলো করা হয়েছিল বা আজকের প্রথম আলোতে যেই রিপোর্ট গুলো আছে বাজেটের প্রস্তাবনা সম্পর্কে, তার মধ্যে যেমন একটা আছে যে রেমিটেন্স কে একটা যারা সেন্ড করবে, যারা রেমিটেন্স পাঠাবে তাদেরকে একটা সাবসিডি দেওয়া হবে। তার মধ্যে যেমন আছে যে এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো যেগুলো এমপিও ভুক্ত হয়নি সেগুলোকে এমপিও ভুক্ত করে নেওয়া হবে। তার মধ্যে আছে ইয়াং এন্টারপ্রেনারদের জন্য স্টার্টার ফাইন্যান্স, একটা স্টার্ট আপ ফান্ড একটা তৈরি করা হবে। ক্রপ ইন্স্যুরেন্সের কথাও আছে দেখলাম, এবং আরো দেখলাম
একটা পরিকল্পিত গ্রাম তৈরি করা হবে, সমস্ত গ্রামকে একটা পরিকল্পিতভাবে উন্নয়ন করবে। এটা আওয়ামী লীগের ইলেকশন ম্যানিফেস্টোর একটা প্রস্তাব ছিল। আর সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রামের জালটা আরেকটু বিস্তৃত করা হবে, ইউনিভার্সিটিতে স্কলারশিপের পরিমাণ বাড়ানো হবে, ফ্রিডম ফাইটারদের ভাতা বাড়ানো হবে, ডিসেবলদের মান্থলি অ্যালাউন্স বাড়ানো হবে। এগুলো হলো নতুন প্রস্তাব, যেটা প্রথম আলোতে হাইলাইট করেছে। আমি বলবো যে হ্যাঁ, এগুলো ঠিক আছে, কিন্তু ওই কথা তো থেকেই যায়, এগুলোতে গেলে তো টাকা লাগবে। সেই টাকা কোথা থেকে আসবে? যদি টাকা না আসে, অন্য জায়গায় যদি টাকা টান পড়ে এবং অন্য মন্ত্রণালয় বা অন্য ইমপ্লিমেন্টিং এজেন্সি যদি লবি করে টাকা নিয়ে নিতে পারে, তাহলে এই এম এম আকাশ, আপনি যেমনটি বলছিলেন এত বড় ব্যয়ের জন্য আসলে আয় তো দরকার, সেই আয়টা কোথা থেকে আসবে? এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এবার রাজস্বেও রেকর্ড চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এনবিআরকে। 3,30,000 কোটি টাকার উপরে হচ্ছে এনবিআরকে রাজস্ব আয় করার জন্য বলা হয়েছে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে, করোনার এই সংকটকালীন সময়ে কি এটা অর্জন করতে পারবে এনবিআর? কি মনে হয়? না, আমার মনে হয় না। এটা তো প্রথমত গরিব এবং মানে মাঝারি আয়ের বা এমনকি একটু উচ্চবিত্তদের কাছ থেকেও খুব বেশি কর পাওয়া যাবে না। কর হয়তো পেতে পারতো গভর্নমেন্ট, যদি গভর্নমেন্ট ওই আলট্রা রিচ ক্লাসকে ধরতে পারত। কিন্তু আলট্রা রিচ ক্লাস তো এখন দেশেই নাই, তারা এয়ার বাসে করে বাইরে চলে গেছে সিকিউরিটির জন্য, এবং তাদের কাছে অজস্র খেলাপি ঋণও আছে। কিন্তু এগুলো তো উদ্ধার করা খুব কঠিন, এটা তো এখন পর্যন্ত করতে পারেনি। অবশ্য গভর্নমেন্ট বলেছে এই বাজেটে যে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছি, যদি কেউ দয়া করে বাইরে টাকা না পাঠিয়ে এখানে ইনভেস্ট করো তাহলে আর হয়তো জিজ্ঞেস করবো না। কিন্তু এটা তো আবার একদিক দিয়ে গভর্নেন্স প্রবলেম ক্রিয়েট করছে। গভর্নেন্স প্রবলেম ক্রিয়েট করছে এই কারণে যে শিষ্ট তাকে তো আপনি ঠকালেন, সে তো মানে এত কষ্ট করে কর দিয়েছে, তার সাদা টাকা সে বিনিয়োগ করবে, সেখানে তাকে কোনো বিশেষ সুবিধা না দিয়ে যে কালো টাকা বিনিয়োগ করবে তাকে সুবিধা দিচ্ছেন। তবে হ্যাঁ, যদি একটা পানিশমেন্ট ট্যাক্স থাকে তাহলে এটার মধ্যে একটা ডিসক্রিমিনেশন কম থাকে, এবং এটা আমাদের সংবিধান বিরোধীও বলে। যাই হোক, এই প্রশ্ন তো আছেই, এটা পুরনো প্রশ্ন। সুতরাং ওইখান থেকেও যদি টাকা উঠাতে না পারে, বিদেশি সাহায্য যদি খুব বেশি না পায়, তাহলে রিয়েল প্রবলেমে পড়বে। যে বিদেশি সহায়তা আসলে এবার কতটুকু পাবেন? কারণ পুরো বিশ্বের অর্থনীতি তো এবার খারাপ। সরকার ব্যাংক ব্যবস্থা থেকে অর্থাৎ অভ্যন্তরীণ উৎস থেকে এবার 80,000 কোটি টাকার বেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। আপনার কাছে কি মনে হয় যে ব্যাংক এই ঋণ প্রদানে সক্ষম হবে? প্রথমত, ব্যাংক কাকে ঋণ দিবে বা দিতে ইন্টারেস্টেড সেটা যদি ব্যাংককে আপনি জিজ্ঞেস করেন, তাহলে ব্যাংক বলবে যে আমরা এইসব ক্ষুদ্র মাঝারি প্রান্তিক এগুলোতে দিতে ইন্টারেস্টেড না। আমরা দিতে পারি যদি কোনো এনজিও এটা দেয়, আমরা তার কাছে টাকাটা দিলাম, সে আমাকে আগেই শোধ করে দিবে, তাহলে টাকা তোলার ঝামেলা থেকে আমি মুক্ত থাকি। অথবা আমাকে একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম দেন, যে টাকা যদি গ্রাহক বড়োয়ার যদি দিতে না পারে তাহলে ওই ক্রেডিট আপনি আমাকে শোধ করে দিন। এখন পর্যন্ত এটা তৈরি হয়নি, সেই জন্য এটা থমকে দাঁড়িয়ে আছে। সুতরাং এটা তো শুরুই হয়নি, শুরু হবে কেমনে তখন বোঝা যাবে। এবং শুরু হতে গেলে এই হয় ক্রেডিট গ্যারান্টি স্কিম দিতে হবে, অথবা ইমপ্লিমেন্টিং এজেন্সি চেঞ্জ করে নতুন ইনস্টিটিউশন তৈরি করতে হবে। জি, এম এম আকাশ আপনি আছেন আমাদের সাথে। মীর নাসির, আপনার কাছে একটু আসতে চাই। গত 3 মাসে শিল্প বাণিজ্যের বেশিরভাগ খাতই স্থবির হয়ে গেছে, এবং বাজেটে কি সেগুলো পুনরুদ্ধারে বা সেগুলো দ্রুত সচল করার জন্য কোনো দিক নির্দেশনা দেখতে পাচ্ছেন? সরকার তো যেটা করেছে সেটা ইতিমধ্যে যে প্রণোদনা প্যাকেজ ডিক্লেয়ার করেছে 72,000 কোটি টাকা শিল্পের জন্য, এবং অন্যান্য জায়গা দিয়ে আরো 35,000 কোটি টাকা। তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো এইটা দিয়ে এগুলো কিন্তু মূলত ব্যাংকিং খাত থেকে আসবে বিনা আকারে। আমি আগেই বলেছি যে এর একটা অংশ হচ্ছে রিফাইন্যান্সিং। তো এর পাশাপাশি যদিও সংকটময় পরিস্থিতি, তবুও পরিস্থিতির উন্নয়নের জন্য কিছু কিছু ফিসক্যাল মেজার ছাড় দিতে হবে। যেমন কর্পোরেট ট্যাক্সের ব্যাপার রয়েছে, কারণ কর্পোরেট ট্যাক্স তো আমাদের দেশে অতিমাত্রায় রয়েছে। আর রাজস্ব আয়ের ঘাটতি পূরণ
শুধু এই যে এলিট ক্লাসের থেকে যেটা প্রফেসর আকাশ বলল তাদের কাছ থেকে নিতে হবে না। মীর নাসির হোসেন, আমরা আবারও আসবো আপনার কাছে। এই মুহূর্তে সংসদে বাজেট পাশ হচ্ছে, আমরা একটু সেটি দেখে আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, চলে যাচ্ছি সংসদে। মাননীয় স্পিকার, শেষ করার আগে মহান আল্লাহর কাছে আমার একটি বিনীত প্রার্থনা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিজ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিজ। হে আমাদের প্রভু, হে মেহরবানি করে আমরা যে আমাদের রহমত থেকে কখনো বঞ্চিত করো না। আমরা তোমার রহমতের উপর ভরসা করে তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। হে আমাদের প্রভু, তুমি যদি রক্ষা না করো আমাদের রক্ষা করবে কে? তাই আমি আবারও সকলের পক্ষ থেকে এই প্রার্থনা তোমার কাছে যে তুমি কখনো আমাদেরকে বঞ্চিত করো না তোমার রহমত থেকে। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ এই মহান জাতীয় সংসদে উপস্থিত সকল সদস্যবৃন্দকে। সবার জীবন মহান আল্লাহর কৃপায় আলোয় উদ্ভাসিত হোক, এই আমার কামনা। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার বাজেট বক্তৃতার অপঠিত অংশ পঠিত বলে গণ্য করা হচ্ছে এবং বাজেটের সকল ডকুমেন্ট টেবিলে উপস্থাপন করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, 2019-2020 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2020-2021 অর্থ বছরের বাজেট সংসদে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সংসদে, সেইখানে 49তম বাজেট ঘোষণা হচ্ছিল। আমাদের হাতে বেশ কিছু তথ্য এসে পৌঁছেছে, এরই মধ্যে আমরা সেই তথ্যগুলো জেনে নেই কি থাকছে এবার বাজেটে। করোনা ভাইরাস মোকাবেলা ও অর্থনীতির পুনরুদ্ধারে বাজেটে 16,000 কোটি টাকার আলাদা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে 10,000 কোটি টাকা ব্যয় হবে কিট, ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, হাসপাতাল ও আইসিইউ তৈরি সহ সরাসরি ভাইরাস মোকাবেলায়। এছাড়া বাকি 3,500 কোটি টাকা ব্যয় হবে ক্ষতিগ্রস্ত শিল্প কারখানার জন্য। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পাট শ্রমিকদের জন্য বরাদ্দ থাকছে 2,500 কোটি টাকা। করোনাকালীন সময়ে বিনিয়োগ বাড়াতে বাজেটে কালো টাকা সাদা করতে দেয়া হচ্ছে বিশেষ সুবিধা। বর্তমানে প্রযোজ্য কর হারের সাথে 10% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা হয়। এবার 10% জরিমানা মওকুফের প্রস্তাব করা হয়েছে। আবাসন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, পুঁজিবাজার সহ বিশেষ কয়েকটি খাতে এ টাকা বিনিয়োগ করা যাবে। চলতি বাজেটে 2টি স্তরে কর্পোরেট ট্যাক্স হার পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার 25% আর তালিকা বহির্ভূত কোম্পানির কর হার 35%। এবার এটি 32% করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি তালিকাভুক্ত ব্যাংকের কর্পোরেট কর 37.5% থেকে কমিয়ে 35% করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগে ইউরোপ আমেরিকায় তৈরি পোশাক রপ্তানিতে 1% নগদ সহায়তা দেয়া হতো, এবার বিশেষ প্রণোদনা হিসেবে তা বাড়িয়ে 2% করার প্রস্তাব করা হয়েছে। ওষুধ সামগ্রী রপ্তানিতে 10% প্রণোদনা 11-12% করার প্রস্তাব করা হয়েছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী আমদানিতে এবারের বাজেটে শুল্ক ও কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি এই সমস্ত সুরক্ষা সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে কর ছাড়। অন্যদিকে আবাসন ও নির্মাণ শিল্প সংশ্লিষ্ট পণ্য আমদানিতে ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিক বড় প্রকল্পে যে পণ্য ব্যবহার করা হয় সেগুলোতেও এ ছাড় দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য থাকছে ভ্যাট ছাড়। বর্তমানে বার্ষিক লেনদেন 50 লাখ টাকার কম হলে কোনো ভ্যাট নেই। 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনে প্রতিষ্ঠানকে 4% টার্নওভার কর দিতে হয়, তা এবার 3% করার প্রস্তাব করা হয়েছে। বাজেটে বাড়ছে ধনীদের ব্যাংকে টাকা রাখার খরচ। 5 কোটি টাকার বেশি ব্যাংক হিসেবে থাকলে বর্তমানে 25,000 আবগারি শুল্ক দিতে হয়, এবার তা 50 থেকে 100% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ব্যাংক হিসেবে 1 লাখ টাকার বেশি থাকলেই প্রতি বছর একবার আবগারি শুল্ক দিতে হয়। এছাড়াও বাজেটে বাড়ানো হয়েছে ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন খরচ। বর্তমানে প্রাইভেট কার মালিকদের সিসি ভেদে গাড়ি রেজিস্ট্রেশন বা রি রেজিস্ট্রেশনের সময় কয়েকটি স্তরে অগ্রিম আয়কর দিতে হয়।
বাজেটের প্রায় প্রতিটি স্তরেই বাড়ানো হচ্ছে অগ্রিমে আয়কর। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন বাজেটের নানা দিক নিয়ে কথা বলতে অর্থনীতিবিদ এম আকাশ এবং এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এই বিশেষ দিনে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত